সো আমরা আজকে শুরু করব হচ্ছে অ্যারে। মূলত এটা আমি খুব দ্রুতই চলে যাব, কেননা অ্যারে আপনারা খুব ভালোভাবে জানেন এবং অ্যারে প্লাস হচ্ছে কন্ট্রোল স্ট্রাকচার, এই জিনিসটা হচ্ছে আজকে জাস্ট একটু ওভারভিউ দেওয়ার চেষ্টা করব। আমি এগুলো ইন ডিটেলসে যাব না। আচ্ছা, মানে অপারেশন এখানে জাভাতে জিনিসটা সিনট্যাক্সটা কি মূলত আপনাদের সাথে সেটাকে পরিচিত করে দেওয়াই হচ্ছে এখানকার উদ্দেশ্য। সো অ্যারে কি বা কেন আমরা ব্যবহার করি সেটা মোটামুটি সবাই জানি। সো মূলত হচ্ছে আমরা যদি সিমিলার টাইপের ডাটা স্ট্রাকচার যদি একসাথে একই টাইপের অনেকগুলো ডাটাকে যদি সংরক্ষণ করতে চাই, তাহলে সেজন্য হচ্ছে আমরা মূলত অ্যারে ব্যবহার করি, রাইট? এবং অ্যারে ওয়ান ডাইমেনশনাল হতে পারে, মাল্টি ডাইমেনশনাল হতে পারে। সো কিভাবে অ্যারে ডিক্লেয়ার করতে পারি, সিনট্যাক্সটা একটু খেয়াল করে নেব। আচ্ছা, সো এখানে সবকিছু হচ্ছে জাভার সাপেক্ষে বলা হচ্ছে। যেমন নরমালি হচ্ছে আমরা যে এভাবে হচ্ছে এই ফরমেশন হচ্ছে ক্যারেক্টারে ডিক্লেয়ার করতে পারি বা ডিফাইন করতে পারি। এটা হচ্ছে সাথে সাথে ডিক্লারেশন প্লাস ইনিশিয়ালাইজেশনও হয়ে যাবে, ডেফিনেশন প্লাস ডিক্লারেশন দুইটা কাজ হয়ে যাবে একসাথে। যেমন এটার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে উপরে দুইটা ইয়ের জন্য, যেমন প্রথমটার ক্ষেত্রে হচ্ছে একটা অ্যারে আমি ডিক্লেয়ার করেছি যেটা হচ্ছে আনইনিশিয়ালাইজড, ঠিক আছে? সো এখানে কোনো ধরনের ইনিশিয়ালাইজেশন হবে না। বাট সেকেন্ডটার ক্ষেত্রে যেটা হবে একটা ভ্যালু সেটার মধ্যে চলে যাবে। So an object variable value references a new 10 element list of integer. So দ্বিতীয়টার ক্ষেত্রে 10টা এলিমেন্টের একটা অ্যারে সে তৈরি করে ফেলবে, ঠিক আছে? যেটা হচ্ছে উইথ ইনিশিয়ালাইজেশন আমরা যেটা বলার চেষ্টা করতেছি। এই জিনিসটা হচ্ছে আমাদের সি বা সি প্লাস প্লাস এর সাপেক্ষে জাভার অন্যতম বড় ডিফারেন্স। যখনই হচ্ছে আমরা এরকম ভাবে নিউ কিওয়ার্ড দিয়ে যখন আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করে ফেলতেছি, ঠিক আছে? সো দিস ওয়ান ওয়াজ জাস্ট ডেফিনিশন, ঠিক আছে? সো এই ক্ষেত্রে সেটা কিন্তু ইনিশিয়ালাইজড। আর যখন নিউ কিওয়ার্ড দিয়ে যখন আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি, সাথে সাথে সেটা ইনিশিয়ালাইজেশনটাও হয়ে যাবে, ঠিক আছে? সো সেই ইনিশিয়ালাইজেশনটা কিভাবে হয়, আমাদের যে ডাটা টাইপ আছে সেটার উপর ভিত্তি করে আমাদের এর ইনিশিয়ালাইজেশনটা হয়ে যায়। যেমন ইন্টিজারের ক্ষেত্রে সবগুলো ভ্যালু 0 দ্বারা ইনিশিয়ালাইজ হবে, যদি ফ্লোটিং পয়েন্ট যদি হয়ে থাকে তাহলে 0.0 এই টাইপের ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজেশন হয়ে যাবে, ঠিক আছে? স্যার এখানে তো ভেরিয়েবলটা হচ্ছে ভ্যালু। ভ্যারিয়েবলটা হচ্ছে ভ্যালু, জি, ইন্টিজার টাইপের। ওকে স্যার। ঠিক আছে, সেজন্য 0 দিয়ে ইনিশিয়ালাইজেশন হয়ে গেল। ওকে, সো আমি জাস্ট এখানে আর ওইখানে স্যার ইনিশিয়ালাইজ করার জন্য এই যে নিউ ইন্টিজার লিখতে হবে, তাই তো? নিউ আইএনটি নিউ কিওয়ার্ডটা লাগবে, ঠিক আছে? নিউ কিওয়ার্ডটা লাগবে, ঠিক আছে? সো জাস্ট এখনই হচ্ছে কারো কোনো কনফিউশন, কোনো কোয়েশ্চেন এগুলো থাকলে সব আমরা এখনই ডিসকাস করে যাবো, কারণ আমি এটা খুব দ্রুত চলে যেতে চাচ্ছি, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে খুব বেশি সময় আর নষ্ট করতে চাচ্ছি না। সো কারো কোনো কনফিউশন যদি থেকে থাকে সেই জিনিসগুলো চেষ্টা করব কোয়েশ্চেন করে করে নিয়ে ইয়েটা কনফিউশনটা ক্লিয়ার করে ফেলার জন্য। যেমন এই পার্টিকুলার এক্সাম্পলটা দেখলে হয়তো আমাদের সবকিছু হয়তো কম বেশি ক্লিয়ার হয়ে যাবে। সো এরকম কিছু অ্যারে অপারেশনস আছে, ওকে? সো এই অ্যারে অপারেশনস গুলো কিভাবে কাজ করবে বা কি ঘটনা ঘটবে যদি আমরা দেখার চেষ্টা করি। নিচে ইন্ডেক্সিংটার কালার ভালো হয়নি না, এখানে যদিও ভালো দেখা যাচ্ছিল না, চেঞ্জ করা যাবে না এখন। যাই হোক, সো একদম খেয়াল করেন যখন আমরা ফার্স্ট লাইনটা যখন এক্সিকিউট করতেছি কি ঘটনাটা ঘটতেছে, ইন্টিজার বি ইকুয়াল টু নিউ ইন্ট 10, তার মানে আমার 10 এলিমেন্টের একটা অ্যারে তৈরি হচ্ছে যেটার নাম হচ্ছে ভি। এবং আরো ভালোভাবে যদি ইয়ে করার চেষ্টা করি, এখানে 0 থেকে 9 পর্যন্ত ভি এর এরকম 10টা ইন্ডেক্স তৈরি হবে, V0 থেকে V9 পর্যন্ত। এখানে ইন্ডেক্সিংটা নিচে কালারটা ভালো হয় নাই আমার, বাট V0 থেকে V9 পর্যন্ত ইন্ডেক্সিংটা হচ্ছে। বাট এটা আপনাদের জানা, আশা করি বুঝতে সমস্যা হবে না। সো ফর এক্সাম্পল এখানে তো ইনিশিয়ালাইজেশন হলো, সো আই জে কে এর ভ্যালু আমি ইনিশিয়ালাইজ করলাম, V0 = 1। সো এইটা যদি আমি করি তার মানে কি,
0 নম্বর ইন্ডেক্সে ভি এর 0 নম্বর ইন্ডেক্সে আমি 1 কে অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজ করতেছি বা অ্যাসাইন করতেছি। ইনিশিয়ালাইজ করা বলবো না, অ্যাসাইন করছি। ভি এর 0 তম ইন্ডেক্সে আমি 1 কে অ্যাসাইন করছি। সো ভি এর 0 তম ইন্ডেক্সে আমি 1 কে অ্যাসাইন করলাম, মানে এখানে একটা ভ্যালু চলে আসলো। আচ্ছা, ভি আই ইকুয়াল 5, এটা কি হবে বা কোথায় যাবে, কোথায় কি ঘটনা ঘটবে? ভি আই ইকুয়াল 5, স্যার 7 তম ইন্ডেক্সে হচ্ছে 7 স্যার অ্যাসাইন হবে। 7 তম ইন্ডেক্সে 5 আসবে। সো ভি 7 এর মধ্যে আমার 5 চলে আসবে। ওকে, ভি জে ইকুয়াল টু ভি আই প্লাস 3, এটা কি ঘটনা ঘটবে? V2 তে হচ্ছে স্যার 2 তম VI ইন্ডেক্সে এর মান 10 আসবে। ভি 2 তম ইন্ডেক্সে 10 8 আসবে। আসবে, 8 আসবে। 7 + 3 10 আসবে স্যার। না 7 স্যার 2 স্যার 8 আসবে, 8। ওকে, সো কিছু কনফিউশন দেখা যাচ্ছে। তাহলে আগে একটু দেখে আসি এখানে কি ঘটনা ঘটাচ্ছি আমরা। ভি আই, এটা মানে কি, বা এখানে আমি কত পাবো? স্যার 5 পাবো। ভি আই তে এর আগের স্টেটমেন্টে আমি দেখতে পাচ্ছি ভি আই ইজ ইকুয়াল টু হচ্ছে 5, ঠিক আছে। আই এর ইন্ডেক্স হচ্ছে 7, সেই অনুযায়ী এই 7 তম ইন্ডেক্সের ভ্যালু আসছে 5, বাট ভি আই বা ভি 7 এর মধ্যে আছে কত? 5, ভ্যালু আছে কিন্তু 5, ঠিক আছে। তার মানে এই যে ভি আই বা ভি 7 এর মধ্যে ভ্যালু পাচ্ছি হচ্ছে 5, সো 5 + 3 ভ্যালু হচ্ছে 8। সেই ভ্যালুটা কোথায় গিয়ে স্টোর হবে? ভি অফ জে, দ্যাট মিনস 2। সো ভি 2 তে গিয়ে হচ্ছে আমার 8 স্টোর হবে। ভি জে প্লাস 1 ইকুয়াল টু ভি আই প্লাস ভি 0, এটা কত হবে? সো প্রথমে খেয়াল করি ভি আই তে আমার কত আছে। ভি আই 5 তে আছে আমার হচ্ছে 5, ভি 0 তে আছে কত? 1 স্যার। 1, সো দ্যাট মিনস 5 + 1 6 হয়ে গেল। সো ভ্যালু আমি স্টোর করব 6, এই বিষয়ে কোনো কনফিউশন নাই। আর কোথায় গিয়ে স্টোর করব? ভি জে প্লাস 1, জে এর ভ্যালু কত আমার? 2, 2 দ্যাট মিনস 3 তে, প্লাস 1 মিনস 3, সো ভি 3 তে গিয়ে আমি স্টোর করব হচ্ছে 6। ওকে, সো দেন ভি এর ভিতরে আবার ভি অফ জে ইকুয়াল টু হচ্ছে 12। So, তাহলে 12টা কততম ইন্ডেক্সে V2 গিয়ে অ্যাকচুয়ালি 8 নম্বর, V স্যার 8 V8 নম্বর ইন্ডেক্সে, 8 নম্বর ইন্ডেক্সে। সো ভি জে এর ভ্যালু হচ্ছে কত অ্যাকচুয়ালি? একটু আগে 8 আমরা স্যার। বের করেছি 8, রাইট। ভি অফ জে এর ভ্যালু হচ্ছে 8, ঠিক আছে তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। সো 8 মানে ভি এর 8তম ইন্ডেক্সে গিয়ে আমি স্টোর করব হচ্ছে 12। ওকে, সো ভি এর 8তম ইন্ডেক্সে আমি স্টোর করলাম হচ্ছে 12। একই রকম ভাবে আমি যদি প্রিন্ট করতে যদি চাই ভি অফ 2, কত আসবে? 8 স্যার। ভি অফ 2 তে আছে 8, ওকে, 8 is displayed and স্টাড ইন ডট নেক্সট ইন্ট, এটা বেসিক্যালি লাস্ট ক্লাসের সাপেক্ষে লেখার চেষ্টা করা হয়েছে, মানে পুরোটা একটা ক্লাসের সিকোয়েন্স হিসেবে। stdin এই অবজেক্টটা কোথা থেকে আসছে মনে আছে কি আমাদের? গতদিন আমরা স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট তৈরি করছিলাম জি স্যার। stdin নামে, ঠিক আছে। সো সেটার সাপেক্ষে আসলে এই জিনিসটুকু আসছে stdin ডট নেক্সট ইন্ট, মানে আমি একটা ইন্টিজার ইনপুট নেওয়ার চেষ্টা করতেছি স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট দিয়ে। ওকে, সো V4 এর মধ্যে ইনপুটটা অ্যাসাইন হবে। ইউজারের কাছ থেকে একটা ইনপুট নেবে, সেটা স্টোর করবে কোথায়? 4 নম্বর ইন্ডেক্সে। 4 নাম্বার ইন্ডেক্সের মধ্যে। সো আমার মনে হয় এখানে যে 4-5টা বা 6-7টা সিনট্যাক্স দেখানো হয়েছে স্টেটমেন্টের সাপেক্ষে, এই জাতীয় অপারেশন গুলোই কিন্তু আমরা আসলে অ্যারে দিয়ে করে থাকি। স্যার লাস্টটা বুঝি নাই, বি কে ভি কে মানে হচ্ছে কত? কে এর ভ্যালু আছে হচ্ছে 4, রাইট। সো জি স্যার। 4 নাম্বার ইন্ডেক্সের মধ্যে আমার একটা ভ্যালু স্টোর হবে,
কত ভ্যালু স্টোর হবে সেটা নির্ভর করবে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কত ইনপুট দিচ্ছি। যেমন এই যে কাজটা ডান পাশের যে অংশটুকু, এখানে যে এক্সপ্রেশনটা stdin.nextInt, এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এটা দিয়ে হচ্ছে আমরা ইউজারের কাছ থেকে বা কিবোর্ড থেকে একটা ইনপুট নিতে পারি এই এক্সপ্রেশনটুকুর মাধ্যমে। গিভেন দ্যাট আমার স্ক্যানার ক্লাসে একটা অবজেক্ট তৈরি করেছি আমি এই নাম দিয়ে, ঠিক আছে? এই নাম দিয়ে যদি আমি স্ক্যানার ক্লাসের একটা অবজেক্ট যদি তৈরি করি, সেই অবজেক্টের সাপেক্ষে আমি যদি এই মেথডকে যদি কল করি, তাহলে হচ্ছে আমি একটা ইন্টিজার নাম্বার ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবো। সো ইউজার যে নাম্বারে ইনপুট দেখ না কেন, সেটা আমার কোথায় গিয়ে স্টোর হবে? ভি অফ 4 এ গিয়ে। সো ফর এক্সাম্পল 3 যদি ইউজার যদি ইনপুট দেয়, বলা হচ্ছে সাপোজ 3 ইজ এক্সট্রাক্টেড, ঠিক আছে? ফর এক্সাম্পল ইউজার 3 ইনপুট দিয়েছে, সো সেক্ষেত্রে আমার ভি অফ 4 এ গিয়ে 3 স্টোর হবে। স্যার এখানে প্রথমে যখন আমরা একটা ভি ডিক্লেয়ার করলাম তখন ইন্টিজারের পরে আমরা দুটো থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, কিন্তু যখন আমরা সি অথবা সি প্লাস প্লাস করছি তখন একটা অ্যারে ডিক্লেয়ার করার জন্য হচ্ছে প্রথমে ইন্টিজারটা লিখতাম, এরপরে ভেরিয়েবলের পরে হচ্ছে দুটো থার্ড ব্র্যাকেট দিতাম। এক্ষেত্রে কি এরকমটা করা যাবে? দুইটা সিনট্যাক্স এখানে সেম ভাবে ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? দুইটা সিনট্যাক্স এখানে কাজ করবে। বুঝতে পারছি আপনি যে পয়েন্টটা বলেছেন, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। দুইটা সিনট্যাক্সই ব্যবহার করা যাবে, এটা হচ্ছে একটা স্যার অল্টারনেটিভ। আমরা তো স্যার এখানে হচ্ছে আমরা ইন্টিজার দুটো থার্ড ব্র্যাকেট দিয়ে ভেরিয়েবল ভিটা ডিক্লেয়ার করে রাখতে পারতাম। পরবর্তীতে আমি যদি কিছু লাইন পরে ভি এর মানটা মানে ভি এর যে কতটা ইন্ডেক্স আমি রাখবো সেটা যদি 2-4 লাইন পরে হচ্ছে ভি ইকুয়াল টু নিউ নিউ দিয়ে যখন নিউ কিওয়ার্ড, ওই যে ইন্টিজার 10 একটু আগে তো সেই জিনিসটা দেখিয়েছি আগের স্লাইডের মধ্যে, এই যে দুটোর মধ্যে পার্থক্যটা, ঠিক আছে? এটা হচ্ছে জাস্ট আমি ডিফাইন করেছি, এটা কিন্তু কোনো মেমোরি অ্যালোকেশন হয় নাই, যার জন্য আমরা বলছিলাম যে কজেস an array object variable c is declared but uninitialized, ঠিক আছে? এবং এই এটা হচ্ছে আমরা তো পরবর্তীতে ইনিশিয়ালাইজ করতে পারবো স্যার। হ্যাঁ, পরবর্তীতে ইনিশিয়ালাইজ করতে পারবো, কিন্তু ইনিশিয়ালাইজেশন করা ব্যতীত আমি নিউ কিন্তু কিওয়ার্ডটা দরকার হবে। ব্যবহার করতে পারবো না, ঠিক আছে? বুঝলি? এই নিউ কিওয়ার্ড দিয়ে ইনিশিয়ালাইজেশন করা ব্যতীত, ঠিক আছে, ডিক্লেয়ার করা ব্যতীত আমি অ্যারেকে সরাসরি ব্যবহার করতে পারবো না, এটা মাথায় রাখতে হবে, নাহলে জাভাতে সেটা এরর প্রডিউস করবে। ওকে, সো নিউ কিওয়ার্ড দিয়ে অবশ্যই আমার ভেরিয়েবলটাকে ইনিশিয়ালাইজ করে নিতে হবে। ওকে, সো আই গেস যে কোয়েশ্চেন ছিল সেটা ক্লিয়ার। স্যার যদি একটা কনস্ট্যান্ট থাকে, মনে করেন একটা কনস্ট্যান্টের মাঝে আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম, এরপরে যদি ওইটা ওই বি এর মাঝে যদি রাখি তাহলে? হ্যাঁ, সেটাই বলতেছি, আসতেছি, শেষ হয়ে যায় নেই আরে। সো আশা করি এগুলো অ্যান্সার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, ঠিক আছে? সো এই যে এতক্ষণ পর্যন্ত যেটা বললাম যে উইদাউট ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে, যে এলিমেন্ট আইডি, এলিমেন্ট টাইপ, তারপর থার্ড ব্র্যাকেট, দেন আইডি, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে আমরা নরমালি অ্যারেটাকে ডিক্লেয়ার করি জাভার মধ্যে, ঠিক আছে? এই যে মাত্র যে কোয়েশ্চেনটা করেছেন, বোথ আর ভ্যালিড। ওকে, সো আই গেস এখন আর ওই কনফিউশন নাই, ঠিক আছে? এখন চলে আসেন এই যে বললেন যে ইনিশিয়ালাইজেশনের কথা। সো উইথ ইনিশিয়ালাইজেশন, যেটা নিউ কিওয়ার্ড দিয়ে আমরা করতেছি, ঠিক আছে? এলিমেন্টে সে একটা অ্যারে তৈরি করে এবং ওই যে ওই নির্দিষ্ট ডাটা টাইপ অনুযায়ী সে এটাকে ইনিশিয়ালাইজ করে দেবে। ওকে, সো কোথায় আমরা অ্যারে দেখে আসছি? এমনিতে অনেক জায়গায় দেখে আসছি, জাভার মধ্যেও দেখে আসছি, এই যে মেইন ফাংশন লিখতে গিয়ে। ওকে, সো মেইন ফাংশন লিখতে গিয়ে সেখানে আমরা স্ট্রিং থার্ড ব্র্যাকেট দিয়ে আর্গস এরকম ভাবে একটা অ্যারে অফ স্ট্রিং, এরকম ভাবে একটা অ্যারে দেখে আসছি। আর অ্যারে দিয়ে কি কি কাজ করা যায় বলা হচ্ছে, যেটা মনে রাখতে হবে, সাইজ অফ এন অ্যারে ক্যান বি স্পেসিফাইড এট রান টাইম। যেটা বললাম, প্রথমে হচ্ছে আমি জাস্ট ডিফাইন করে আসতে পারি, তারপরে হচ্ছে এটাকে কত সাইজের নিউ কিওয়ার্ড দিয়ে এটা পরবর্তীতে আমি ডাইনামিক্যালি রান টাইমের সময় এটাকে ইনিশিয়ালাইজ করে আসতে পারি চাইলে, আচ্ছা, যেটা হচ্ছে সি এর ক্ষেত্রে অ্যাকচুয়ালি সম্ভব হয় না। আর অ্যারে ইন্ডেক্স 0 থেকে n-1 পর্যন্ত, এটা মোটামুটি এখন সবার মুখস্থ।
আর জাভার মধ্যে যে জিনিসটা আমরা একটা এক্সট্রা ফিচার হিসেবে পাচ্ছি সেটা হচ্ছে অটোমেটিক বাউন্স চেকিং। বুঝছে? সো অটোমেটিক বাউন্স চেকিং বলতে আমরা কি বোঝাচ্ছি, আমরা এইমাত্র যে কথাটা বললাম যে এরর ইন্ডেক্সটা হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, মানে 0 এর চেয়ে কমও হবে না, n-1 এর চেয়ে বেশিও হবে না, n-1 এর বেশি মানে n, সো nও সে যাবে না। তো যদি কোনো কারণে আমরা যখন প্রসেসিং করতেছি, হয়তো আমাদের প্রসেসিং করতে গিয়ে এমন একটা সিচুয়েশন চলে আসলো যে 0 এর চেয়ে কম হয়ে গেল বা সরি n-1 এর চেয়ে বেশি হয়ে গেল, তো সেক্ষেত্রে কিন্তু আমার এই জিনিসটা অটোমেটিক্যালি আমাকে জাভা নোটিফাই করবে যে এখানে অ্যারে ইন্ডেক্স বাইরে চলে যাচ্ছে। স্যার এবং এখানে রান টাইমের মধ্যে যে স্পেসিফাইড ওই জিনিসটা একটু যদি বুঝাইতেন, এটা ভালো করে বুঝেন। যেখানে বলা হচ্ছে সাইজ অফ এন অ্যারে ক্যান বি স্পেসিফাইড এট রান টাইম। সো আমরা যখন প্রোগ্রাম যখন রান করতেছি তখনও অ্যারে সাইজটা আমরা ডিক্লেয়ার করে নিতে পারবো। ঠিক আছে? সো আমার এই মুহূর্তে কত সাইজের অ্যারে লাগবে আমি আগে থেকে বলে আসতে প্রয়োজন হবে না, যেটা আমরা একটু আগে ওই 10 এলিমেন্টের অ্যারে ডিক্লেয়ার করলাম। ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি তো স্যার। ওই জিনিসটা এখানে লাগবে না। ঠিক আছে? সো যেটা বলছিলাম যে এখানে হচ্ছে ওই এক্সেপশন হ্যান্ডলিং এর একটা ব্যাপার যেটা আমরা সি প্লাস প্লাস এর মধ্যে দেখে আসছি। ঠিক আছে? সো এখানে জাভার মধ্যে এক্সেপশন হ্যান্ডলিং আছে। সো এখানেও একই রকম ভাবে এই জিনিসটা হচ্ছে আমাদের চেকিং বা অটোমেটিক বাউন্ড চেকিং, এই জিনিসটা আমরা মেনটেন করতে পারবো। আর যেটা মনে রাখতে হবে, জাভার মধ্যে অ্যারে হচ্ছে একটা অবজেক্ট হিসেবে কাজ করে। সিমিলার এলিমেন্টের একটা অবজেক্ট হিসেবে হচ্ছে অ্যারেকে আমরা ব্যবহার করি জাভাতে। সো আরো একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল এরকম একটা সিচুয়েশন যদি হয়, ঠিক আছে, বি অফ -1 ইকুয়াল টু 0, বি অফ 100 ইকুয়াল টু 0, সো এটা ক্ষেত্রে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটবে বলা হচ্ছে প্রথম লাইন দিয়ে আমি হচ্ছে 100 এলিমেন্টের একটা অ্যারে অ্যাকচুয়ালি ডিক্লেয়ার করলাম যেটা প্রত্যেকটা হচ্ছে 0। আর সেকেন্ড যে দুটি স্টেটমেন্ট আমরা অ্যাকচুয়ালি এক্সিকিউশন করার চেষ্টা করছি, দুইটা কোনোটাই আসলে ভ্যালিড স্টেটমেন্ট না, এবং দুইটার ক্ষেত্রেই হচ্ছে আলাদা আলাদা ভাবে দুইটা এক্সেপশন থ্রো হবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রথম যেটা -1 হচ্ছে এটা অ্যাকচুয়ালি পসিবল না, সো এই ক্ষেত্রে হচ্ছে অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড, ঠিক আছে, বা ইন্ডেক্স আউট অফ বাউন্ড, এরকম একটা এক্সেপশন হচ্ছে আমাকে থ্রো করবে এবং প্রোগ্রাম তখনই হচ্ছে টার্মিনেট করে ফেলবে আমরা যদি এক্সেপশন হ্যান্ডলিং যদি না করি। আচ্ছা, সো এই জন্য বলা হচ্ছে যে সে অটোমেটিক বাউন্স চেকিংটা করবে, যদি এই জাতীয় সিচুয়েশন হয় তখনই সে কিন্তু এক্সেপশন তৈরি করে ফেলবে। এর ইন্ডেক্স যদি বাইরে চলে যায় তাহলে আমরা যে এক্সেপশনটা পাবো সেটার নাম হচ্ছে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। এই জিনিসটা মনে রাখবো। সো এতক্ষণ পর্যন্ত দেখলাম যেটা হচ্ছে উইদাউট ইনিশিয়ালাইজেশন, যেটা জাভা হচ্ছে আমাকে অটোমেটিক ইনিশিয়ালাইজেশনের মাধ্যমে প্রোভাইড করছে। জাস্ট এ মিনিট। সো এর বাইরে আরেকটা ইনিশিয়ালাইজেশন আমরা জানি বা ব্যবহার করে আসছি, সেটা হচ্ছে এক্সপ্লিসিট ইনিশিয়ালাইজেশন, যে আমরা যদি যখন অ্যারে ডিক্লেয়ার করছি তখন যদি ফিক্সড কিছু ভ্যালু যদি আমরা সো যদি আমরা যখন ডিক্লেয়ার করছি তখন যদি ফিক্সড কিছু ভ্যালু যদি দিয়ে দিতে চাই, সো সেটাও দেওয়া পসিবল বা জাভার মধ্যে সেই জিনিসটা অ্যাভেলেবেল। সো সেটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সপ্লিসিট ইনিশিয়ালাইজেশন। ঠিক আছে? তো কিভাবে সেটা কাজ করে, তো একই রকম ভাবে যে ডাটা টাইপের অ্যারে একটা আইডি, আর এখানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ভ্যালু, ইভেন এক্সপ্রেশনও আমরা সেখানে ব্যবহার করতে পারবো। ঠিক আছে? আলটিমেটলি সেখান থেকে একটা ভ্যালু তৈরি হবে। সো ফর এক্সাম্পল এখানে একটা স্ট্রিং অ্যারে দেখানো হচ্ছে। সো স্ট্রিং অ্যারের মধ্যে আমরা জানি স্ট্রিং যদি আমি তৈরি করতে চাই তখন আমি ব্যবহার করব হচ্ছে ডাবল কোট। ঠিক আছে? সো এখানে আমার যে স্ট্রিং অ্যারেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কত এলিমেন্টের, এখানে কিন্তু কোনো এলিমেন্ট কিন্তু আমি স্পেসিফাই করিনি, বাট এখানে আমি অলরেডি নাম্বার অফ এলিমেন্টস প্রোভাইড করে দিয়েছি।
সো যেহেতু আমি নাম্বার অফ এলিমেন্ট দিয়ে দিয়েছি, তো আমার অ্যারেটা তৈরি হবে এইটার সাপেক্ষে। দ্যাট মিনস আমার 4 এলিমেন্টের একটা অ্যারে তৈরি হবে এবং সেখানে 0তম ইন্ডেক্সে থাকবে হচ্ছে এটা, 1 2 3তম ইন্ডেক্সে থাকবে হচ্ছে এটা। স্যার এই পাপ্পি ভেরিয়েবলটার যদি সাইজটা আমি পরে ইনিশিয়ালাইজ করতে চাই ওই নিউ কিওয়ার্ড দিয়ে, তাহলে কি সেটা সম্ভব কিনা? আর যদি করি তাহলে কি এই ভ্যালু গুলো থাকবে কিনা? যদি এক্সপ্লিসিট ইনিশিয়ালাইজেশন যদি করি তাহলে আর নিউ কিওয়ার্ড দিয়ে কোনো প্রয়োজন হবে না। ঠিক আছে? স্যার এরপরে আমি চাইলাম যে সাইজটা আরো বড় করবো, এখানে 4টা আছে, আমি 6টা রাখতে চাই, না, তাহলে যদি আমি স্যার আমরা এটা তো আমাদের জানা থাকার কথা, যদি আমরা এক্সপ্লিসিট ইনিশিয়ালাইজেশন যদি ব্যবহার করি তাহলে আমি ইনিশিয়ালাইজেশনের সময় যতগুলো এলিমেন্ট দিয়ে অ্যারেটা তৈরি করতেছি তত সাইজেরই কিন্তু আমার অ্যারেটা তৈরি হবে, তার চেয়ে কমানোও যাবে না, তার চেয়ে বাড়ানোও যাবে না। ওকে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে? So, এটা কিন্তু শুধু জাভার জন্য কিন্তু না, এটা কিন্তু অন্য যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য। যেমন সি প্লাস প্লাস এর মধ্যে এক্সপ্লিসিট ইনিশিয়ালাইজেশন আছে, আমরা আলোচনা করেছি যদি ভুলে না গিয়ে থাকি। তো সেখানেও কিন্তু সেম কনসেপ্ট, এক্সপ্লিসিট ইনিশিয়ালাইজেশন যখন ব্যবহার করব, এই ইনিশিয়ালাইজেশনের সময় আমরা যতগুলো এলিমেন্টের ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতেছি আমার এর সাইজটাও তত এলিমেন্টের হবে, এর চেয়ে কমও না বেশিও না। আমি পরবর্তীতে এদের ভ্যালু চেঞ্জ করতে পারবো, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু সাইজ কিন্তু এত এলিমেন্টের হয়ে যাবে। ওকে? ওকে স্যার। সো এখানে এই জিনিসটা কি হচ্ছে, আপনি যে কোয়েশ্চেনটা মাত্র করেছেন সেই কোয়েশ্চেনটার অ্যান্সার এখানে দেয়া হচ্ছে। ঠিক আছে? যদি আমি যদি 4টা এলিমেন্টের যদি একটা অ্যারে যদি তৈরি করতাম, প্রত্যেকটা ভ্যালু যদি আলাদা আলাদা ভাবে দিতাম, বাট স্টিল এখানেও কিন্তু সেম কনসেপ্ট, এখানে কিন্তু 4টা এলিমেন্ট আমি অলরেডি বলে দিয়েছি। বাট এক্ষেত্রে আমি চাইলে এখানে 10 বলতে পারতাম, যদি 10 বলতাম তাহলে এখানে আরো 6টা ইন্ডেক্স থাকতো যেগুলো তো আমি পরবর্তীতে ব্যবহার করতে পারতাম। বাট এইটার ক্ষেত্রে কিন্তু 4টার বেশি আর ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে না মানে নরমালি ব্যবহার করা যাবে না, বাট ইন্ডেক্স অ্যাড করে টোরে সেটা অন্যরকম ভাবে সেটা কোনো অ্যারে সাইজ বাড়ানো যেতে পারে, সেটা ডিফারেন্ট। ঠিক আছে? বাট নরমালি সেই কাজটা করা যাবে না। সো একই রকম ভাবে যেমন ইন্টিজার যদি একটা ভ্যালু হয়ে থাকে, সো এখানে 1 এলিমেন্টের একটা অ্যারে তৈরি হবে, ইউনিট, যার ভ্যালু হচ্ছে 1। সো অ্যাকচুয়ালি জাভা কিভাবে হচ্ছে অ্যারেকে রিপ্রেজেন্ট করে, যেমন এই জিনিসটা আমরা হয়তো ইউএমএল ডায়াগ্রাম কি সেটা হয়তো ক্লাস যখন আলোচনা করব তখন হয়তো চলে আসবে। সো এইটা হচ্ছে ভ্যারিয়েবল গুলো। জাভার মধ্যে যে অবজেক্ট গুলো থাকে, অবজেক্ট গুলো 2টা সেগমেন্টে থাকে, একটা হচ্ছে তার ভ্যারিয়েবলস গুলো, অ্যাট্রিবিউট গুলো বা ডাটা মেম্বার গুলো, আর আরেকটা হচ্ছে তার মেম্বার মেথড গুলো বা মেম্বার ফাংশন গুলো। আচ্ছা, সো যেমন এখানে হচ্ছে লেন্থ নামক ফর এক্সাম্পল একটা ভ্যারিয়েবল আছে যার ভ্যালু হচ্ছে 5, তার সাথে হচ্ছে একটা অ্যারে আছে যেটা হচ্ছে এ নামক একটা অ্যারে আমি ডিক্লেয়ার করেছি, এখানে ভ্যালু আছে 1 2 3 4 5। সো এই অ্যারেটাকে হচ্ছে এখানে দেখানো হচ্ছে যে আসলে কিভাবে সেটা থাকতেছে। সো অ্যারে মেমোরি লোকেশনের মধ্যে 5টা সাইজের আমার একটা অ্যারে ডিক্লেয়ার হয়েছে বা অ্যালোকেশন হয়েছে, যেখানে প্রথম থেকে 5 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত 4 নাম্বার ইন্ডেক্স পর্যন্ত 1 2 3 4 5 এইভাবে হচ্ছে ভ্যালুগুলো থাকবে। সিম্পলিফাইড ওয়েতে আমরা এইভাবে চিন্তা করতে পারি। সো এখন একটু খেয়াল করেন যে এখানে আবার একই রকম ভাবে আমি কিছু সিনট্যাক্স দেখানোর চেষ্টা করলাম। ঠিক আছে? যে এ বি দুইটা অ্যারে আমি ডিক্লেয়ার করেছি, প্রথমটা আনইনিশিয়ালাইজড, তারপর বি কে হচ্ছে নাল, সি তে হচ্ছে আমি 5টা এলিমেন্টের একটা অ্যারে ডিক্লেয়ার করছি। 4 নাম্বারের মধ্যে হচ্ছে 4 নম্বর স্টেটমেন্ট হচ্ছে এক্সপ্লিসিট ইনিশিয়ালাইজেশনের মাধ্যমে একটা অ্যারে তৈরি করার চেষ্টা করছি। সো প্রত্যেকটা ক্ষেত্রে আমার মেমোরির মধ্যে কি কি ঘটনা ঘটে থাকে অ্যাকচুয়ালি। আচ্ছা, সো একদম ফার্স্ট স্টেটমেন্টটা যদি আমরা এক্সিকিউশন করি, সো মেমোরির ক্ষেত্রে এই জাতীয় একটা ঘটনা ঘটবে। আচ্ছা, সো এই নামক একটা অ্যারে আমি হচ্ছে ডিফাইন করেছি, যেটা হচ্ছে এই মুহূর্তে কোনো ধরনের ভ্যালু নাই, কমপ্লিটলি আনইনিশিয়ালাইজড অবস্থা। আচ্ছা, সো এটাকে আমি অ্যাকচুয়ালি কোনো জায়গায় ব্যবহার করতে পারবো না, কারণ সেক্ষেত্রে জাভার মধ্যে কোনো গার্বেজ ভ্যালুর কোনো কনসেপ্ট নেই। সেটা মনে রাখবো, জাভার মধ্যে গার্বেজ ভ্যালুর কোনো কনসেপ্ট নেই, যেটা আমাদের সি এর মধ্যে ছিল। ওকে, সো অ্যাকচুয়ালি এই জন্য আমরা একে সরাসরি ব্যবহার করতে পারবো না কোথাও, তাকে কোনো ভ্যালু না দিয়ে। সেকেন্ড যেটা,
যে ইন্টিজার বি ইকুয়াল টু নাল। এইটার ক্ষেত্রে যে কাজটা হবে যে বি নামক একটা অ্যারে আমি ডিফাইন করেছি এবং সেটার মধ্যে আমি একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করার চেষ্টা করেছি, সেই ভ্যালুটা হচ্ছে নাল। আচ্ছা, সো নাল কিন্তু একটা ভ্যালু, ঠিক আছে? যেরকম আমরা বলি হচ্ছে ভয়েড, যে কোনো ভ্যালু সে ক্যারি করে না, একদম পুরোপুরি ফাঁকা, নট ইভেন নাল। উল্টাভাবে নাল হচ্ছে একটা ভ্যালু যেটার মধ্যে আসলে কোনো কিছু নাই, ঠিক আছে? দুইটা জিনিস রিভার্স ওয়েতে। সো নাল ইটসেলফ একটা ভ্যালু হিসেবে আমরা ব্যবহার করি, এটা আসলে কোনো ভ্যালু ক্যারি করে না। স্যার But এটা still- প্রিন্ট হবে? এটা কোনো কিছু প্রিন্ট হবে না, ঠিক আছে? বাট কোনো এরর প্রডিউস করবে না। ওকে, সো যদি আমি একই রকম ভাবে যদি এ কে যদি প্রিন্ট করতে যদি যাই, দেখবেন যে এরর চলে আসছে, বাট বি কে যদি প্রিন্ট করতে যাই কোনো কিছু প্রিন্ট করবে না। নাল প্রিন্ট করতে পারে, জাভা নাল প্রিন্ট করে। একটু টেস্ট করে দেখতে হবে, ঠিক আছে? সো দেখি টাইম পেলে এখন সেটা টেস্ট করে দেখবো। নাল প্রিন্ট করে, আমি যতটুকু মনে পড়ে জাভা খুব সম্ভবত নাল প্রিন্ট করে, বাট নাল প্রিন্ট না করলেও সেটা কোনো ধরনের এরর প্রডিউস করবে না, ঠিক আছে? যেটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেটমেন্ট নিয়ে বা এ অ্যারেটাকে নিয়ে যদি আমি কাজ করি তাহলে হচ্ছে সেটা একটা এরর প্রডিউস করবে। ওকে, সো দেন থার্ড স্টেটমেন্টে যেটা আমরা বলার চেষ্টা করতেছি, যদি নিউ কিওয়ার্ড দিয়ে যদি আমি অ্যারে যদি ডিক্লেয়ার করি তাহলে সেটা অটোমেটিক ইনিশিয়ালাইজেশন হবে অ্যাকর্ডিং টু দ্য ডাটা টাইপ, যেমন এখানে ইন্টিজার ডাটা টাইপ, সুতরাং সেই অনুযায়ী এরকম একটা ঘটনা ঘটবে। 4 নম্বর স্টেটমেন্টে যেটা যে ডি ইকুয়াল টু আমি হচ্ছে এরকম ভাবে 5টা এলিমেন্টের একটা অ্যারে এক্সপ্লিসিটলি ডিক্লেয়ার করার চেষ্টা করতেছি। ওকে, সো সেই অনুযায়ী এরকম ভাবে হচ্ছে একটা 5 এলিমেন্টের একটা অ্যারে তৈরি হবে। এখন খেয়াল করেন পরবর্তী যে স্টেটমেন্টটা আছে এ ইকুয়াল সি, মানে কি করার চেষ্টা করতেছি আমি, এ ইকুয়াল সি। সো বেসিক্যালি সি এর যে কন্টেন্ট আছে সেটা আমি এ এর মধ্যে রাখার চেষ্টা করতেছি। তো সেই কাজটা যদি হয়ে থাকে জাভা সেই কাজটা কিভাবে করে একটু খেয়াল করি। সিম্পলি তার যে পয়েন্টারটা আছে সেটাকে সে আপডেট করে নেবে, ঠিক আছে? সে ইন্টারনালি হচ্ছে পয়েন্টার দিয়ে সেই জিনিসটাকে মেনটেন করবে। সো তখন এ হচ্ছে সি কে অ্যাকচুয়ালি পয়েন্ট করবে, সি এর মধ্যে যে ভ্যালু আছে সেটাই তখন এ এর মধ্যে আমি ব্যবহার করতে পারবো, বাট এ কিন্তু আলাদাভাবে কোনো মেমোরি অ্যালোকেশন তখন আর করছে না। এ তখন সি এর যে মেমোরি অ্যালোকেশন হয়েছে সেটাকে সে ব্যবহার করছে, এবং সি এর মধ্যে আমার কোনো যদি আপডেট যদি হয়ে থাকে তখন কিন্তু সেটা এর মধ্যে রিফ্লেক্ট হবে। ওকে, একই রকম ভাবে সি ইকুয়াল ডি, আচ্ছা, এইটার ক্ষেত্রে তখন আবার কি হবে যে ডি তখন আবার সি কে পয়েন্ট করবে, আচ্ছা, ডি এর যে নিজস্ব যে মেমোরি ছিল সেটা তখন রিলিজ হয়ে যাবে। আচ্ছা, সো এই জাতীয় কিছু ব্যাপার হচ্ছে জাভার মধ্যে আমরা করতে পারি, বা জাভার মধ্যে এইভাবে হচ্ছে এই জাতীয় কাজগুলো হয়ে থাকে। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের অপারেশন গুলো বিভিন্ন এক্সপ্রেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, এইগুলোর সাপেক্ষে জাভার মধ্যে আন্ডারলাইন যে আর্কিটেকচার আছে সেখানে প্রসেসিং গুলো এইভাবে হয়ে থাকে। ওকে, সো এখন একটু স্পেশাল জিনিস দেখার চেষ্টা করব। জাভাতে আমাদের যে অ্যারে আছে ক্যারেক্টার অ্যারে, এবং তার সাথে যে স্ট্রিং ক্লাস, আমরা যেটা বলেছিলাম যে ক্যারেক্টার অ্যারে যদিও জাভার মধ্যে আছে বাট এটা খুবই রেয়ারলি ইউজ হয়, কেননা জাভাতে হচ্ছে আমরা একটা স্পেশাল ক্লাস পেয়ে যাই যেটা দিয়ে হচ্ছে ক্যারেক্টার অ্যারে রিলেটেড যে সমস্ত কাজগুলো আছে খুব ইজিয়ার ওয়েতে করতে পারি, সেটার নাম হচ্ছে স্ট্রিং ক্লাস, ঠিক আছে? একটু সেই জিনিসটা দেখার চেষ্টা করি। সো ফর এক্সাম্পল আমি একটা ক্যারেক্টার অ্যারে ডিক্লেয়ার করলাম 20 এলিমেন্টস এর। সো এগুলো জাস্ট সি এর সিনট্যাক্স, যে আমি 0 নম্বর ইন্ডেক্সে এ রাখলাম, 1 নম্বর ইন্ডেক্সে বি রাখলাম, 2 নম্বর ইন্ডেক্সে নাল ক্যারেক্টারটা রাখলাম, যে এটা হচ্ছে আমার এন্ড অফ ক্যারেক্টার। আমি যদি প্রিন্ট করি মাই অ্যারে, আচ্ছা, তখন হচ্ছে পুরো জিনিসটাকে সে দেখানোর চেষ্টা করবে। সো এই কাজটাই জাভার মধ্যে আমরা করতে পারি একটা স্পেশাল ক্লাসের সুবিধা নিয়ে, যেটা আমরা বলতেছি যে জাভা প্রোভাইডস এ ক্লাস ডেফিনিশন ফর এ টাইপ কল্ড স্ট্রিং, যেটা দিয়ে হচ্ছে আমরা ক্যারেক্টার রিলেটেড যে কাজগুলো করে থাকি সেটা সবকিছু হচ্ছে স্ট্রিং ক্লাসের মাধ্যমে করতে পারবো, ঠিক আছে? এবং বলা হচ্ছে সিন্স দ্য স্ট্রিং ক্লাস ইজ এ পার্ট অফ জাভা ডট ল্যাং প্যাকেজ, জাভা ল্যাঙ্গুয়েজ
প্যাকেজটার আন্ডারেই হচ্ছে স্ট্রিং ক্লাসটা, এই জন্য হচ্ছে আমাদের আলাদাভাবে কোনো ক্লাস বা প্যাকেজ এখানে হচ্ছে ইম্পোর্ট করার প্রয়োজন হয় না। যেরকম ভাবে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে আমাদের একটা স্পেশাল প্যাকেজকে ইম্পোর্ট করতে হয়েছিল, ঠিক আছে, জাভা ডট ইউটিলিটি প্যাকেজ যেটা, ঠিক আছে। বাট স্ট্রিং ক্লাসটা ব্যবহার করার জন্য আমরা আলাদাভাবে কোনো ধরনের প্যাকেজ এখানে ইনক্লুড করা লাগবে না, সরাসরি হচ্ছে স্ট্রিং ক্লাসটাকে আমরা ব্যবহার করতে পারবো, ঠিক আছে। সো জাস্ট লাইক রেগুলার ডাটা টাইপ আমরা স্ট্রিং ডাটা টাইপটাকেও ব্যবহার করতে পারবো বা স্ট্রিং ক্লাসটাকে ব্যবহার করতে পারবো। সো এই যে ডেফিনেশনটুকু, এই ডেফিনেশনটুকু থেকে আমরা এটুকু ক্লিয়ার হয়ে যেতে পারি যে স্ট্রিং এখানে বলার চেষ্টা করতেছি যেটা হচ্ছে একটা ক্লাস, ঠিক আছে। আবার এটাকে ব্যবহার করতেছি ঠিক যেভাবে আমরা ক্যারেক্টার বা ইন্টিজার ডাটা টাইপকে যেভাবে ব্যবহার করি, ডেফিনেশনটা হুবহু সেম, এবং ইন্টিজার s1 এর জায়গায় স্ট্রিং s1 বা ফ্লোট s2 s3 এর জায়গায় স্ট্রিং s2 s3, ঠিক আছে। সো বোথ আর সেম থিংস, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ডাটা টাইপ আর একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ বা সিস্টেম ডিফাইন্ড ডাটা টাইপ, ঠিক আছে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রিমিটিভ টাইপস। ওকে, এখানে খেয়াল করার বিষয় যে স্ট্রিং এর এসটা হচ্ছে আপার কেস, ঠিক আছে, ঠিক যেমন ভাবে সিস্টেমের এসটা হচ্ছে আপার কেস, ঠিক আছে। সো সাধারণত ক্লাসের নামগুলো ফার্স্ট লেটারটা হচ্ছে আপার কেস হয়ে থাকে, এবং এই কনভেনশনটাও আমরা সিমিলারলি যখন কোনো ক্লাস লেখার চেষ্টা করি এই কনভেনশনটাই আসলে ফলো করার চেষ্টা করি যে ক্লাসের নামটা ফার্স্ট লেটারটা হচ্ছে বড় হাতের, যদি একাধিক ওয়ার্ড যদি যুক্ত করি তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটাকে আমরা বড় হাতে দিয়ে ক্লাসগুলোকে লেখার চেষ্টা করি। সো এখানে জাস্ট স্ট্রিং এর কয়েকটা অপারেশন দেখানোর চেষ্টা করতেছি, ঠিক আছে, এবং s1 এর আগের স্লাইডের মধ্যে আমরা ডিক্লেয়ার করে এসেছি। সো এরকম ভাবে একটা স্ট্রিং আমরা s1 এর মধ্যে রাখতে পারি, ঠিক আছে, এবং ডাবল কোট লাগবেই, ঠিক আছে। আমাদের স্ট্রিং যখন ডিক্লেয়ার করব তখন হচ্ছে আমাদের ডাবল কোট ব্যবহার করতে হবে। সো ফর এক্সাম্পল s1 এর মধ্যে যা কিছুই থাকুক না কেন বা আগে যদি কোনো কিছু থেকে নাও থাকে বা থেকে থাকে, এর পরবর্তীতে যদি আমরা একটা স্টেটমেন্ট যদি এরকম ভাবে যদি ইউজ করি s1 ইকুয়াল টু নিউ স্ট্রিং, দিস ইজ সাম জাভা স্ট্রিং বা যে কোনো একটা স্ট্রিং যদি এখানে যদি ব্যবহার করি তাহলে s1 এর যে আগের যেই কন্টেন্টটা ছিল সেটা রিপ্লেস হয়ে যাবে হচ্ছে এই টেক্সটটা দিয়ে। সো নিউ কিওয়ার্ড দিয়ে হচ্ছে আমরা মূলত হচ্ছে এর আগে দেখে আসছি ইনিশিয়ালাইজ করার চেষ্টা করি, একই রকম ভাবে এখানে ইনিশিয়ালাইজেশনটা দেখানো হচ্ছে। এখন স্ট্রিং রিলেটেড কিছু স্পেসিফিক অপারেশন যদি দেখার চেষ্টা করি, ফর এক্সাম্পল স্ট্রিং এস, এটা দিয়ে আমি একটা স্ট্রিং নিউ দিয়ে একটা ইনিশিয়ালাইজ করে নিলাম, সেই স্ট্রিং এস এর মধ্যে এই মুহূর্তে আছে হচ্ছে হ্যালো, এইটুকু স্ট্রিং আমার এস স্ট্রিংটার মধ্যে আছে। সেটার মধ্যে থেকে যদি আমি যদি জানতে চাই যে তার 3 নাম্বার ইন্ডেক্সের মধ্যে কত আছে, কোন ক্যারেক্টারটা আছে, সেই জাতীয় কিছু অপারেশন আমরা চাইলে করতে পারি, এবং এরকম কিছু অপারেশনের এক্সাম্পল আমি পরে দিয়ে দিয়েছি। সো একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার আমি এখান থেকে বের করে নিতে পারি। সো সেটা খেয়াল করি, ক্যারেক্টার সি ইকুয়াল টু এস ডট চার এট, ঠিক আছে, মানে ক্যারেক্টার এট, এখানে একটা প্যারামিটার পাস করেছি 3, মানে এই পার্টিকুলার মেথডটার কাজ হচ্ছে এই পার্টিকুলার স্ট্রিংটা যে অবজেক্টটা আমার সাথে দেয়া হয়েছে এই অবজেক্টের এততম ইন্ডেক্সে কত আছে সেটা আমাকে সে রিটার্ন করে দেবে, কত ক্যারেক্টার ভ্যালুটা কত আছে সেটা সে আমাকে রিটার্ন করে দেবে। সো এরকম ভাবে স্ট্রিং এর সাথে আমি ক্যারেক্টারের কাজও করতে পারবো, ঠিক আছে। বলা হচ্ছে মেথড ক্যারেক্টার অ্যাড কলড অন স্ট্রিং অবজেক্ট এস টেকিং এ সিঙ্গেল ইন্টিজার প্যারামিটার, একটা সিঙ্গেল ইন্টিজার প্যারামিটার নেবে এবং সেটা দিয়ে সে ওই পার্টিকুলার ইন্ডেক্সে কোন ক্যারেক্টারটা আছে সেটা সে আমাকে রিটার্ন করে দেবে। সো এই যে জাভা যে প্যাকেজ কথা বলেছি আমরা, লাইব্রেরি ফাংশনটা যে ল্যাঙ্গুয়েজ ইউটিলিটি, এই প্যাকেজটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করব, এবং এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউটিলিটি প্যাকেজটার মধ্যেই হচ্ছে আমাদের স্ট্রিং ক্লাসটা, ঠিক আছে। সো এটার মধ্যে জাভা ডট ল্যাং এটা আমরা ব্যবহার করবো হচ্ছে স্ট্রিং এর জন্য। সো যেটা বলছিলাম যে অ্যারে নিয়ে বা অ্যারে এবং স্ট্রিং নিয়ে মোটামুটি ডিসকাশন আমাদের এই পর্যন্তই।
কিন্তু স্ট্রিং নিয়ে কি ধরনের কাজ করা যায় সেটা দেখানোর জন্য হচ্ছে আবারও ছোট্ট একটু কাজ আমি দেওয়ার চেষ্টা করতেছি। স্ট্রিং যে ক্লাসটা আছে সেটাকে একটু এক্সপ্লোর করব, ঠিক আছে? সেখান থেকে আমি হচ্ছে মোটামুটি এই জিনিসপত্রগুলোর কোয়েশ্চেন গুলোর অ্যান্সার বের করার চেষ্টা করব, বা কোন কোন মেথডের মাধ্যমে এই কাজগুলো আমি করতে পারি, ঠিক আছে, সেগুলো আমি বের করার চেষ্টা করব। আমি এর আগে একটা হোমওয়ার্ক দিয়েছি, যদিও সেটা নেই আপনাদের থেকে। আজকে আর একটা হোমওয়ার্ক দিচ্ছি, দুইটা হোমওয়ার্ক খুব সম্ভবত একসাথে আমি নেব একটা সার্টেন ডেডলাইন দিয়ে। স্যার So, স্যার আগের হোমওয়ার্কটা করছিলাম, দেখবেন? না এখন দেখছি না, আমি সেটাই বললাম আমি একটা টাইমলাইন দেব, হয়তো আপনি করে ফেলছেন, অনেকে হয়তো ভেবেছে যে সাব স্যার দিয়ে। একটু সমস্যায় পড়ছি স্যার আগের হোমওয়ার্কটা। আচ্ছা, যদি সমস্যা থাকে সেটা ডিসকাস করবো, কোনো অসুবিধা নেই। স্যার এখন এটা শেষ বলতে করি, সমস্যা নেই। আচ্ছা স্যার। এটা শেষ করে নিই যে এখানে কি কি কাজ করতে বলছি আমি। সো প্রিন্ট দ্য লেন্থ অফ ইচ স্ট্রিং, মানে আমরা এর আগে str লেন্থ ব্যবহার করতাম, তাই না? কোন একটা পার্টিকুলার ক্যারেক্টার, সরি ক্যারেক্টার না, একটা অ্যারের লেন্থ জানার জন্য, ঠিক আছে? সো একই রকম ভাবে এইখানে একটা ফাংশন আছে, প্রিন্ট দ্য লেন্থ অফ ইচ স্ট্রিং, স্ট্রিং এর লেন্থটা জানার জন্য কোন মেথডটা আমি ব্যবহার করতে পারি। সো এটা বের করতে হবে, রিপ্লেস অল স্পেসেস অফ এ স্ট্রিং s1 টু আন্ডারস্কোর, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আপনার কাছে একটা স্ট্রিং আছে, মনে করেন পুরো একটা লাইন আছে, ঠিক আছে, যেখানে হচ্ছে স্পেস দিয়ে বেশ কয়েকটা ওয়ার্ড সেপারেট করা আছে। সেখান থেকে যে স্পেস গুলো আছে আমার বলা হচ্ছে সেইগুলাকে আমি রিপ্লেস করতে চাই আন্ডারস্কোর দিয়ে। সো স্পেস ক্যারেক্টারটাকে আমি রিপ্লেস করতে চাচ্ছি আন্ডারস্কোর দিয়ে, ওকে? সো সেই কাজটা করতে হবে। দেন প্রিন্ট দ্য ফার্স্ট ক্যারেক্টার অফ s1। সো এটা এক্সাম্পলটা যদি বুঝতে পারি, এর আগের স্লাইডে আমি আলোচনা করেছি। সো s1 ক্যারেক্টারের মধ্যে, s1 স্ট্রিংটার মধ্যে ফার্স্ট ক্যারেক্টারটা কি সেটা আমি প্রিন্ট করতে চাচ্ছি। কম্পেয়ার স্ট্রিং s1 and s2 and print equal or not equal accordingly. সো দুইটা স্ট্রিং নেবেন, একটা s1 আর একটা হচ্ছে s2, তারা দুইজন যদি ইকুয়াল যদি হয়ে থাকে, ইকুয়াল মিন্স তাদের মধ্যে কন্টেন্ট যদি সেম হয়ে থাকে তাহলে ইকুয়াল প্রিন্ট করব, না হলে নট ইকুয়াল প্রিন্ট করব। ফাইন্ড দ্য ফার্স্ট অকারেন্স অফ ক্যারেক্টার a in s1 and print its position, ঠিক আছে? পজিশন বলতে ইন্ডেক্স, ওকে? সো s1 স্ট্রিংটার মধ্যে a নামক একটা ক্যারেক্টার আছে কিনা, যদি থেকে থাকে তাহলে তার ফার্স্ট অকারেন্স কততম পজিশনে হয়েছে সেটা বের করব। If s1 is a substring of s2 or s2 is a substring of s1, then print a message, ঠিক আছে? সো s1 স্ট্রিংটার মধ্যে s2 এর কোন সাবস্ট্রিং আছে কিনা। সো সাবস্ট্রিং কি জিনিস আমার মনে হয় আমরা জানি, তাই না? সেটা কি জানি? সাবস্ট্রিং কি কেউ কি বলতে পারবো? স্ট্রিং এর কিছু মানে সবগুলো অথবা Word. অল্প কিছু ওয়ার্ড মানে স্যার লেটার নিয়ে আমরা যদি আরেকটা স্ট্রিং গঠন করি সেটা হচ্ছে এই স্ট্রিং এর সাবস্ট্রিং। সাবস্ট্রিং, এক্স্যাক্টলি। একটা স্ট্রিং এর কিছু অংশ নিয়ে যদি আমি আরেকটা স্ট্রিং যদি তৈরি করি তাহলে সেটাকে আমরা বলবো ওই প্যারেন্ট স্ট্রিংটার সাবস্ট্রিং, ঠিক আছে? তো সেই কথাটা এখানে বলার চেষ্টা করতেছি যে s1 একটা স্ট্রিং যদি থেকে থাকে তাহলে সেটা থেকে আমি দেখার চেষ্টা করব s2 আর একটা স্ট্রিং আছে, দুইটা স্ট্রিং আছে, একটা s1 একটা s2। আমি দেখার চেষ্টা করব s1 এর কিছু এলিমেন্ট, কনজিকিউটিভ কিছু এলিমেন্ট s2 এর মধ্যে আছে কিনা, অথবা উল্টাভাবে s2 এর কিছু কনজিকিউটিভ এলিমেন্ট s1 এর মধ্যে আছে কিনা, তাহলে আমি বলবো যে একটা আরেকটার সাবস্ট্রিং। কার স্যার সাথে এটা তো কন্টিগুয়াস হতে হবে না, মানে পরপর হতে হবে না। সাবস্ট্রিং যদি হতে হয় তাহলে তো সেক্ষেত্রে স্যার পরপর হওয়া লাগবে না। না, ঠিক আছে? মানে কিছু স্ট্রিং, যেটা বললাম যে সিকোয়েন্স অনুযায়ী পুরো স্ট্রিংটার মধ্যে কিছু ক্যারেক্টার আছে কিনা, তাহলে সেক্ষেত্রে আমি তাকে বলবো হচ্ছে সাবস্ট্রিং, ঠিক আছে? সো এরকম ভাবে s1 এর কিছু অংশ s2 এর মধ্যে আছে কিনা, অথবা s2 এর কিছু অংশ s1 এর মধ্যে আছে কিনা, ঠিক আছে? সেই জিনিসটা যদি থেকে থাকে তাহলে হচ্ছে আমি সেই অনুযায়ী বের করার চেষ্টা করব বা একটা মেসেজ প্রিন্ট করব যে তারা হচ্ছে
সাবস্ট্রিং বা সাবস্ট্রিং না। দেন যে কোয়েশ্চেনটা করা হচ্ছে, কনভার্ট দ্য S1 স্ট্রিং টু লোয়ার কেস। ওকে, সো S1 যে স্ট্রিংটা আছে সেটাকে আমি সম্পূর্ণ লোয়ার কেসে কনভার্ট করব, এন্ড S2 স্ট্রিং টু আপার কেস। সো কিছু পার্টিকুলার মেথড আছে যেটা দিয়ে হচ্ছে আপনি সেই কাজটা করে ফেলতে পারবেন। সেভ দ্য S1 স্ট্রিং টু এ ক্যারেক্টার অ্যারে। ঠিক আছে, সো S1 একটা স্ট্রিং আকারে আছে, এখন এটাকে আমি একটা ক্যারেক্টার অ্যারেতে কনভার্ট করে একটা ক্যারেক্টার অ্যারের মধ্যে সেটাকে স্টোর করব, সেই কাজটা করার চেষ্টা করব। সো স্ট্রিং এর মধ্যে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে ট্রিম। সেই ফাংশনটার কাজ কি সেটা বের করার চেষ্টা করব। এবং আরেকটা স্পেসিফিক এক্সাম্পল কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইকুয়ালস মেথড এন্ড কম্পারিজন অপারেটর টু কম্পেয়ার স্ট্রিং। ঠিক আছে, সো দুইটা কি কাজ করে, এই ইকুয়াল মেথডটা কি কাজ করে আর কম্পারিজন অপারেটরটা কি কাজ করে স্ট্রিং এর ক্ষেত্রে। ঠিক আছে, সো স্ট্রিং এর মধ্যে নরমালি তো আমরা কম্পারিজন অপারেটর পাই এবং কম্পারিজন অপারেটরের কি কাজ সেটাও আমরা জানি, বাট স্ট্রিং ক্লাসের মধ্যে ইকুয়ালস একটা মেথড আছে যেটা একটা স্পেসিফিক কাজ করে। সো এই দুইটা জিনিসের মধ্যে বেসিক পার্থক্যটা কি সেই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। মোটামুটি এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার খুঁজে বের করতে হবে, কিছু কোডিং পার্ট আছে, কিছু কোয়েশ্চেন আনসারিং পার্ট আছে। এই জিনিসটা হচ্ছে আপনাদের সেকেন্ড হোমওয়ার্ক। মূলত এর আগের যে ইয়েটা ছিল সেটা আমি ম্যাথ ক্লাসের উপরে দিয়েছিলাম, আর ইন্টিজার ক্লাস, খুব সম্ভবত ম্যাথ ক্লাস এবং ইন্টিজার ক্লাস, এই দুটা ক্লাসের যে মেথড গুলো আছে সেগুলোর বিভিন্ন ফাংশনালিটি নিয়ে আজকে যেটা দিয়েছি সেটা হচ্ছে মূলত স্ট্রিং এবং স্ক্যানার ক্লাসের কিছু বৈশিষ্ট্য নিয়ে। সো আশা করি এই দুইটা জিনিস খুব দ্রুত শেষ মানে সবাই নিজেরা বাসায় কমপ্লিট করে ফেলবেন। আমি হয়তো উইদিন 1 উইকস এই দুইটার আউটপুট গুলো আপনাদের থেকে নেওয়ার চেষ্টা করব। ওকে, সো মোটামুটি এটা হচ্ছে এই ক্লাসের মধ্যে আমাদের যেটা আলোচনা। ও 12টা 54 বেজে গিয়েছে, বাট আমার অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল আরেকটা ক্লাসও আপনাদের সাথে হচ্ছে একটু শেয়ার করে ফেলা। আমি সংক্ষেপে শেয়ার করে ফেলি। কন্ট্রোল স্টেটমেন্টটা আমি অ্যাকচুয়ালি আপলোড করে দেবো হয়তো আজকেই। সো কন্ট্রোল স্টেটমেন্ট আমরা জানি যে ব্রাঞ্চিং এবং লুপিং স্টেটমেন্ট। ব্রাঞ্চিং স্টেটমেন্ট হচ্ছে ইফ, ইফ এলস ল্যাডার, সুইচ, এইগুলো। আর সাথে হচ্ছে কিছু লুপিং স্টেটমেন্ট যেমন ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। ঠিক আছে, সো এইগুলো কিভাবে কাজ করে আমরা অলরেডি সেভারাল টাইম সিতে, সি প্লাস প্লাসে আলোচনা করে আসছি। সো আমি এই আলোচনাটা এখানে আর কন্টিনিউ করতে চাচ্ছি না, বাট আমি লেকচারটা আমি দিয়ে দেব। যদি কারো কোনো কোয়েশ্চেন কনফিউশন যদি থাকে তাহলে নেক্সট ক্লাসের আগে সেই জিনিসটা আমরা আলোচনা করব। এবং যদি এমন হয় যে না আমাদের আবারও আলোচনা করা প্রয়োজন তাহলে আমি এটা আবারও আলোচনা করব, বাট লেকচারটা আমি আজকে দিয়ে দেব। সো আশা করি সবাই এটা দেখে নেবেন। যদি কারো কোনো কনফিউশন থাকে সেটা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে আলোচনা হবে। মূলত জাভার সাপেক্ষে সিনট্যাক্সটা কি, কিভাবে কাজ করে, এই জিনিসটা এখানে অলরেডি দেয়া আছে। আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হবে না, বাট স্টিল যদি কোনো প্রবলেম হয় নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব। ঠিক আছে, যেমন ফর হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ডু ভার্সাস ডু হোয়াইল লুপ, এগুলো আমরা আলোচনা করে আসছি সি প্লাস প্লাস এর মধ্যে। সেই জিনিসগুলোই এখানে সেম ভাবে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, এবং লুপ কন্ট্রোল করার জন্য কন্টিনিউ এবং ব্রেক কিওয়ার্ড কিভাবে কাজ করে সেই জিনিসটুকু এখানে আলোচনায় আছে। ওকে, সো আমি এই জিনিসটা হচ্ছে জাস্ট এই জন্য আলোচনা না করে হচ্ছে আজকে আপলোড করে দিতে চাচ্ছি। নেক্সট ক্লাসে হচ্ছে এটার উপর আপনাদের কি প্রবলেম সেটা নিয়ে হচ্ছে যদি কোনো প্রবলেম থেকে থাকে তার সাপেক্ষে আলোচনা হবে। ওকে, এখন যদি ওভারঅল দুটা ইয়ে নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন যদি থাকে সেটা করতে পারেন, এবং সেইগুলো শেষে মোটামুটি কোনো কোয়েশ্চেন যদি থাকে সেটা আলোচনা করব আগে, তারপরে অন্য আদার ফ্যাক্টরস।